আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঈদুল আজহার পর তোমাদের সামনে অনলাইন ক্লাস আবার উপস্থিত হয়েছি। এই আগস্ট মাসে আমি 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য যারা শাহাদাত বরণকারী সবার রুহের মাগফিরাত কামনা করে আমি তোমাদের আজকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে এর আগেও আলোচনা করেছি আমি। আজকেও আর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি সেটা বোর্ডে আগে লিখে দিয়েছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের প্রত্যক্ষ উপাদানসমূহ কী কী, অর্থাৎ প্রত্যক্ষ উপাদানসমূহ ব্যবসায়ের উপর কি কি প্রভাব বিস্তার করে থাকে এবং কারা এর সাথে জড়িত থাকে সেই বিষয়গুলো। তাহলে আমি আগেই তোমাদের সামনে উপস্থাপনা করেছি পরিবেশ জিনিসটা কি। আমরা জানি যে পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা, অর্থাৎ যে অবস্থার মধ্য দিয়ে মানুষ বসবাস করে অথবা মানুষ বসবাস করতে গেলে যে পারিপার্শ্বিক অবস্থা তার বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে তাকে আমরা বলি পরিবেশ। আর ব্যবসায় পরিবেশ হলো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যেসব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব উপাদান প্রভাব বিস্তার করে থাকে তাকে আমরা বলি ব্যবসায় পরিবেশ। এখন এই ব্যবসায় পরিবেশের ব্যবসায়ের প্রত্যক্ষ যে উপাদানসমূহ কি কি প্রভাব বিস্তার করে কারা এর সাথে জড়িত আমি তা নিয়ে আলোচনা করছি। দেখো, দুইটা জিনিস আছে, একটা জানি পরিবেশের দুইটা অংশ, একটাকে আমরা বলি আভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। তাহলে আভ্যন্তরীণ কারা, যারা একদম সরাসরি পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তার একটা অংশ হলো আমরা জানি যে মালিক বা শেয়ার হোল্ডার। অর্থাৎ ওনার্স আর শেয়ার হোল্ডার। তাহলে মালিক পক্ষ আমরা জানি যে ব্যবসায় পরিবেশ অর্থাৎ ব্যবসায়ের আভ্যন্তরীণ পরিবেশ কেমন হবে, মালিক পক্ষ অথবা যারা শেয়ার কিনে থাকে তাদের মন মানসিকতা, তাদের আচার আচরণ, তাদের মনোভাব, তাদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অথবা মানবিক দৃষ্টিভঙ্গি কি কাজ করে তার উপর নির্ভর করবে ওই প্রতিষ্ঠানের পরিবেশ কী ধরনের হবে। সুতরাং একটা প্রতিষ্ঠানের মালিকের উপরে কিন্তু অথবা শেয়ারহোল্ডারদের উপর নির্ভর করে তার যাবতীয় বিষয় কি হবে, অর্থাৎ ব্যবসায়িক পরিবেশ ভালো হবে নাকি খারাপ হবে, ব্যবসায়ের লাভ লোকসান নির্ভর করে তাদের উপরে। সুতরাং মালিক পক্ষ অথবা শেয়ারহোল্ডারগণ কিন্তু আভ্যন্তরীণ পরিবেশের উপর কিন্তু একদম সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমরা জানি, কারণ মালিক ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠান পরিচালনা হতে পারে না। এরপর হলো শ্রমিক কর্মী এমপ্লয়ি যারা থাকে, অর্থাৎ মালিক পক্ষ যাদের মাধ্যমে কাজ করিয়ে থাকেন অথবা কাজ আদায় করেন, অর্থাৎ যার মাধ্যমে কাজ সম্পাদিত হয় অথবা কার্য সম্পাদিত হয়। তাহলে শ্রমিক কর্মীর সাথে যদি মালিক পক্ষ অথবা শেয়ারহোল্ডারদের মধ্যে যদি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক অবস্থা যেমন ভালো থাকে আভ্যন্তরীণ, তেমনি প্রতিষ্ঠানের যে উৎপাদন সংক্রান্ত যে কার্যাবলী সেটাও কিন্তু সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হয় শুধুমাত্র শ্রমিক কর্মীদের সাথে মালিক পক্ষের যদি সম্পর্ক ভালো থাকে। এরপরে শ্রমিকের চাহিদা থাকে, অর্থাৎ তিনি কার্য সম্পাদিত করবেন, যদি অতিরিক্ত কাজ করে থাকেন অতিরিক্ত কাজের বিনিময়ে কিন্তু তারা অতিরিক্ত পারিশ্রমিক আশা করতে পারেন, কিন্তু সেই বিষয়টাও কিন্তু বিবেচনায় নিয়ে তারপর মালিক পক্ষকে কিন্তু কার্য সম্পাদনের জন্য শ্রমিক কর্মীকে কাজে লাগাতে পারেন। সুতরাং প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিক একে অন্যের উপর কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই মালিক পক্ষকে অবশ্যই সবসময় চিন্তা ভাবনা করতে হবে
কিভাবে শ্রমিক কর্মীকে সন্তুষ্ট রাখা যায়। শুধুমাত্র যে আর্থিক দিক দিয়েই কিন্তু শ্রমিক কর্মীকে সন্তুষ্ট করা যায় অথবা তাদের মনোভাবকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নেওয়া যায় সেটা কিন্তু নয়। কারণ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যে কিছু উপাদান আছে পরিবেশে, সেই উপাদানের উপরে কিন্তু যদি সন্তুষ্ট থাকে শ্রমিক কর্মী, তাহলে কিন্তু তাদের মাধ্যমে মালিক পক্ষ কাজ আদায় করে নিতে পারে। তাহলে প্রতিষ্ঠানের কিন্তু পরিবেশের মূল একটা অংশ হিসেবে কাজ করে কিন্তু শ্রমিক বা কর্মী পক্ষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরিচালনা পর্ষদ। অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী থাকে। আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিচালক থাকে। এই পরিচালকের এক একজনের উপর কিন্তু এক একজন এক একটি দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়। তাহলে এই পরিচালনা পরিষদ থাকে, একটা পর্ষদ থাকে। পরিচালকদের সমষ্টিগত কাজ কি হবে, তাহলে এই পরিচালকরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে পরামর্শ দিয়ে থাকে এই প্রতিষ্ঠানের কাজ কিভাবে পরিচালনা অথবা পরিচালিত হলে ওই প্রতিষ্ঠানের উপর ইতিবাচক প্রভাব পড়বে, অথবা কিভাবে পরিচালিত হলে প্রতিষ্ঠানের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাহলে প্রতিষ্ঠানের ইতিবাচক কিংবা নেতিবাচক দৃষ্টিভঙ্গির উপরে কিন্তু নির্ভর করে প্রতিষ্ঠান লাভজনক হবে কি হবে না, অথবা প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী অথবা দীর্ঘমেয়াদে পরিচালিত হবে কি হবে না। সুতরাং প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ কিন্তু একটি বিশাল নিয়ামক হিসাবে কাজ করে থাকে। সুতরাং যারা প্রতিষ্ঠানের মালিক অথবা শেয়ার হোল্ডারগণ যারা থাকেন, তাদের কিন্তু পরিচালক বর্গের উপরেও কিন্তু সুদৃষ্টি থাকতে হবে। এরপরে আসি, আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ের আর্থিক অবস্থা। ব্যবসায়ের আর্থিক অবস্থা তাহলে ব্যবসায়ের কিন্তু ব্লাড হিসেবে কাজ করে আমরা জানি অর্থ। ফুয়েল, যেমন জ্বালানি ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, ঠিক তেমনিভাবে প্রতিষ্ঠানের অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের কিন্তু অর্থও কিন্তু ফুয়েল হিসেবে কাজ করে, অর্থাৎ ব্লাড হিসাবে। মানুষের যেমন রক্ত যদি কখনো চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ব্যবসায়ের অর্থনৈতিক অবস্থাও যদি কখনো কোনো বিরূপ পরিবেশের সৃষ্টি হয়, তাহলে সেটা কিন্তু অর্থের কারণেই হয়ে থাকে। তাহলে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো, সেই প্রতিষ্ঠানের অন্যান্য দিকগুলো কিন্তু উন্নত হতে বাধ্য থাকে। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মালিক পক্ষ কিন্তু আগেই চিন্তা করে তার অর্থের উৎস কোথায়, কোন উৎস থেকে তার অর্থটা আসবে, সেই অর্থের উৎসগুলো খুঁজে তারপরে কিন্তু তিনি ব্যবসায় পরিচালনার দিকে অগ্রসর হন। তাহলে আর্থিক অবস্থা কিন্তু ব্যবসায় পরিবেশের উপর কিন্তু একদম সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আসি আমরা প্রতিষ্ঠানের অন্যান্য আভ্যন্তরীণ প্রতিষ্ঠানের অন্যান্য আভ্যন্তরীণ সুযোগ সুবিধা। প্রতিষ্ঠানের কিছু ভিতরের কিছু সুযোগ সুবিধা আছে, অর্থাৎ কিছু উপাদান আছে, যেই উপাদানগুলা প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ যেমন দেখা যায় প্রতিষ্ঠানের কিছু পরিবেশ আছে, কাজের পরিবেশ, অর্থাৎ সেখানে যদি নোংরা পরিবেশ থাকে, ময়লা আবর্জনার স্তূপ থাকে, তাহলে কর্মীরা কিন্তু কাজ করতে অনাগ্রহী হয়। তাহলে প্রতিষ্ঠানের ভিতরে যদি অর্থাৎ এক কর্মীর সাথে আরেক কর্মীর সম্পর্ক ভালো থাকে, শ্রমিকের সাথে শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে কিন্তু প্রতিষ্ঠান উন্নতি করতে সমর্থ হয়। তাহলে প্রতিষ্ঠানের এমন কিছু ভিতরের সুযোগ সুবিধা রয়েছে, সুযোগ সুবিধা থাকে, যেগুলো কর্মীদের কাজ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখন যদি আমি বলা হয় যে একটা প্রতিষ্ঠানের
আমরা যেমন ফ্যানের নিচে বসে থাকি, ইলেকট্রিসিটি যদি অবস্থা ভালো থাকে, সারাক্ষণই আমরা বৈদ্যুতিক অবস্থার মধ্যে থাকি, আর সেখানে যদি এয়ার কন্ডিশনের সিস্টেম করা হয় তাহলে দেখা যায় তাহলে সেখানে থেকে নর্মাল ইলেকট্রিসিটির চেয়ে যদি এসি রুমে থাকা, তাহলে সেখানে কাজের পরিবেশ কিন্তু একটু উন্নত হতে বাধ্য থাকে। সুতরাং এই ধরনের কিছু সুযোগ সুবিধা আছে যে সারাক্ষণ ইলেকট্রিসিটির সুবিধা থাকে, তারপরে অন্যান্য আরও অনেক সুবিধা থাকতে পারে, পানি, সুপেয় পানির ব্যবস্থা ইত্যাদি। তাহলে এই ধরনের সুযোগ সুবিধা যেখানে বেশি থাকে সেই ধরনের প্রতিষ্ঠানের পরিবেশ তত ভালো থাকে, আর এগুলো কিন্তু প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ উপাদান হিসেবে সরাসরি প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে থাকে। প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশ। প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশ অর্থাৎ প্রতিটা ব্যক্তির যেমন নিজস্বতা আছে, তেমনি দেশের অন্যান্য যত প্রতিষ্ঠানে থাকুক না কেন সেই প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব একটা পরিবেশ আছে, আলাদা একটা জগৎ আছে। সেই জগতের সাথে বা পরিবেশের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের কিন্তু মিল নাও হতে পারে। অর্থাৎ এই প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায়, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যদি টিকে থাকতে হয় তাহলে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশ ব্যবস্থায় এমন উন্নত করতে হবে যেটা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ কাজ করতে পারে। সুতরাং প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশের উপরেও কিন্তু নির্ভর করে ওই প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে, তার প্রতিষ্ঠান লাভবান হবে কি হবে না, প্রতিষ্ঠান আগের চেয়ে উন্নত সামনের দিকে অগ্রসর হতে পারবে কি পারবে না, প্রতিষ্ঠানের স্থায়িত্ব কেমন হবে তার উপর তা কিন্তু নির্ভর করে। এরপর আসতে পারি প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। নিজস্ব সংস্কৃতি তাহলে প্রতিটা প্রতিষ্ঠানে একটা সংস্কৃতি আছে, একটা ভাবধারা আছে, একটা গাম্ভীর্যতা আছে। তাহলে আমরা জানি, আমরা মাঝে মাঝে দেখি যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে বছর শেষে যখন শীতকাল শুরু হয় তখন তারা কিন্তু কর্মীদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করে, অথবা শিক্ষা সফরের অথবা আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকে। এটা কিন্তু এক একটা প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি যে একটা নির্দিষ্ট সময় তাদের শ্রমিক কর্মীদের আনন্দ দানের জন্য, একঘেয়েমি কাজ করতে গিয়ে একঘেয়েমি থেকে পরিত্রাণের জন্য কিন্তু তারা এই ধরনের কাজ করে থাকে। তাহলে নিজস্ব সংস্কৃতি তারা বিভিন্ন বছর শেষে একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারে, একটা ট্যুরের আয়োজন করতে পারে, একটা নাটকের আয়োজন করতে পারে। এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো কিন্তু সব প্রতিষ্ঠানে থাকে না। তাহলে এই ধরনের সুযোগ সুবিধা যে প্রতিষ্ঠানে বেশি থাকে সেই সব প্রতিষ্ঠানে শ্রমিক কর্মী, মালিক পক্ষ, শেয়ার হোল্ডার সবাই কিন্তু কাজ করতে আগ্রহী হয়। অর্থাৎ কাজের প্রতি যে একটা কাজ করতে করতে একসময় যে একটা একঘেয়েমি ভাব চলে আসে সেইটা আর থাকে না। সুতরাং প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে এই ধরনের পরিবেশ সাথে মানানসই হয়ে তারপরে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আলোচনা করলাম। এরপরে আসি বাহ্যিক পরিবেশ। অর্থাৎ বাহ্যিক পরিবেশ কি কি প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ যেসব উপাদান সরাসরি বাহির থেকে প্রভাব বিস্তার করে সেই উপাদানগুলো কি কি। খ, বাহ্যিক প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ কিছু যেমন হুমকি রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, ঠিক তেমনি বাহ্যিক কিছু উপাদান আছে পরিবেশের যেগুলো সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। সেটা হুমকিও হতে পারে, সেটা হতে পারে সুযোগ সুবিধাও। তাহলে আমরা দেখেছি যে বাহ্যিক পরিবেশের মূল উপাদান যেটা হলো সরবরাহকারী, সাপ্লাইয়ার, অর্থাৎ প্রতিষ্ঠানের যারা কাঁচামাল উৎপাদনের চেয়ে যারা কাঁচামাল সরবরাহ করে থাকে। তাহলে আমরা দেখেছি যারা কাঁচামাল সরবরাহ করে থাকে তাহলে তারা যদি সঠিক সময়ে অর্থাৎ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পরিমাণ অথবা গুণগত মানের পণ্য সামগ্রী সরবরাহ করতে অসমর্থ হয় তাহলে প্রতিষ্ঠানের যে উৎপাদনের যে একটা পরিবেশ আসে সেই উৎপাদনের কার্যক্রম কিন্তু ব্যাঘাত ঘটবে। সুতরাং বাহ্যিক যে উপাদান সরবরাহকারী, এই সরবরাহকারী কিন্তু বিশাল একটা নিয়ামক হিসাবে কাজ করে থাকে
প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবে। সুতরাং প্রতিষ্ঠানের যারা মালিক বা শেয়ার হোল্ডারগণ আছেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এমন সরবরাহকারী নিয়োগ করতে হবে, অথবা সরবরাহকারী আরও একটা বিকল্প পথ অবলম্বন করতে হবে যে একজন সরবরাহকারী যদি কোনো কারণে তার কাঁচামাল সরবরাহ করতে অসমর্থ হয় তাহলে যেন বিকল্প পন্থায় অথবা বিকল্প কোনো সরবরাহকারী থেকে কাঁচামাল সরবরাহ করতে সমর্থ লাভ করে। সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু তাকে উৎপাদনের দিকে অগ্রসর হতে হবে অথবা ব্যবসায় পরিচালনা করতে হবে। সুতরাং সরবরাহকারী কিন্তু ব্যবসায়ের উপর কিন্তু সরাসরি বা প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আমরা দেখি মধ্যস্থ ব্যবসায়ী, মিডলম্যান যারা থাকে, মধ্যস্থ ব্যবসায়ী। তোমরা দেখেছো, আমরা দেখি যে মধ্যস্থ কারবারি তারা থাকে, পাইকারি ব্যবসায়ী, ডিলার, এজেন্ট। এই যে এরা মধ্যস্থ ব্যবসায়ী, এরা আমরা জানি মাঝখান থেকে প্রতিষ্ঠানের মুনাফা ভোগ করে থাকে মধ্যস্থ, অর্থাৎ এদের উপর কিন্তু নির্ভর করে থাকে অনেক সময় যে এদের কারণে মাঝে মাঝে দেখা যায় পণ্যের দাম ঊর্ধ্বগতি অথবা নিম্নগতি হয়ে থাকে। তাহলে মধ্যস্থ কারবারিরা যদি নিজেদের দায়বদ্ধতা থেকে যদি কার্য পরিচালনা করে থাকে তাহলে কিন্তু একটা দেশের যে আর্থিক অবস্থা অর্থাৎ পণ্যের যে উঠানামার একটা গতি এইটা কিন্তু হ্রাস পায়। তাহলে আমরা দেখেছি যে নীতি নৈতিকতা রেখে আমরা আসলে মধ্যস্থ কারবারিরা কিন্তু আসলে মাঝে মাঝে দেখা যায় নীতি নৈতিকতা বহির্ভূত যে কাজগুলা আছে তাদের মাধ্যমে সম্পাদিত হয়। আর এই জন্য আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে এই নিত্য দ্রব্য প্রয়োজনীয়তার ঘাটতি দেখা দেয়, অর্থাৎ সঠিক সময়ে সঠিক পণ্য পাওয়া যায় না। এর জন্য কিন্তু পণ্যের দাম কিন্তু ওঠানামা করে, অর্থাৎ কখনো কখনো একই পণ্যের ক্ষেত্রে আকাশচুম্বী দাম আমরা দেখতে পাই। তাহলে এই মধ্যস্থ কারবারে কিন্তু এই ধরনের ভূমিকা পালন করে থাকে। সুতরাং মধ্যস্থ কারবারে যদি তাদের নীতি নৈতিকতা বহির্ভূত কাজ না করে, নীতি নৈতিকতার কথা চিন্তা করে অথবা রাষ্ট্রের কথা চিন্তা করে যদি কাজগুলো করে থাকে তাহলে কিন্তু পণ্যের দাম ওঠানামা করা সহজেই সম্ভব হবে না। তাহলে কিন্তু মধ্যস্থ ব্যবসায়ীরা কিন্তু একটা প্রতিষ্ঠানের একটা দেশের পণ্যের দাম ওঠানামার ক্ষেত্রে কিন্তু তারা একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। গ্রাহক ও ক্রেতা অর্থাৎ কনজিউমার এবং কাস্টমার। তাহলে আমরা গ্রাহক কাকে বলে থাকি? কনজিউমার কারা? যারা পণ্য চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করে থাকে তাদেরকে আমরা বলি গ্রাহক অথবা ভোক্তা। আর ক্রেতা কারা? যারা পণ্য ভোগ এবং বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে তাদেরকে আমরা বলি ক্রেতা। তাহলে গ্রাহক অথবা ক্রেতা কোন ধরনের পণ্য পছন্দ করে, কোন ধরনের পণ্যের প্রতি আকৃষ্ট তাদের চাহিদা কেমন, তারা কোনটা পেলে আত্মসন্তুষ্টিতে ভুগবে, এই ধরনের পণ্য সরবরাহ করতে হবে অথবা এই ধরনের পণ্য কিন্তু তৈরির দিকে প্রতিষ্ঠানকে অথবা মালিক পক্ষকে মনোনিবেশ করতে হবে। সুতরাং গ্রাহক অথবা ক্রেতার উপর কিন্তু নির্ভর করে আমার পণ্য চাহিদা বাড়বে নাকি কমবে। সুতরাং তাদের প্রতি খেয়াল রেখেই পণ্য উৎপাদন করতে হবে। প্রতিযোগী, কম্পিটিটর। প্রতিযোগী, যদি প্রতিষ্ঠানে কোথাও প্রতিযোগী না থাকে, যদি প্রতিষ্ঠানের অন্য প্রতিষ্ঠানে প্রতিযোগী না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রাহক বা ক্রেতাগণ ভালো পণ্য আশা করতে পারে না। তাহলে প্রতিযোগী যত বেশি হবে পণ্যের গুণগত মান তত বেশি ভালো হবে। অর্থাৎ প্রতিযোগী যদি
বিদ্যমান না থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা অথবা ব্যবসায়ী অথবা মালিক পক্ষ তাদের ইচ্ছে মতো পণ্যের দাম বৃদ্ধি করে তারপরে কিন্তু তারা বা অতিরিক্ত মুনাফা লাভ করতে সমর্থ হয়। সুতরাং যদি প্রতিষ্ঠানের বাইরে প্রতিযোগী থাকে তাহলে প্রতিযোগিতার সাথে টিকে থাকতে হলে তাকে অবশ্যই সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হবে, সেই ধরনের গুণগত মানের পণ্য তৈরি করতে হবে, পণ্যের মোড়কীকরণ বলে যাই বলি না কেন প্রতিযোগীর প্রতি খেয়াল রেখে তারপর পণ্য তৈরি করতে হবে। সুতরাং দেখা গেছে তাহলে প্রতিযোগী প্রতিষ্ঠান অথবা প্রতিযোগী যেখানে যত বেশি ভাব থাকবে সেখানে তত গুণগত মানের পণ্য তৈরি হবে। এরপরে আসি সরকারি নিয়ম কানুন। প্রতিটা রাষ্ট্র, প্রতিটা সরকার তার নিজস্ব কিন্তু নিয়ম কানুন আছে, অর্থাৎ প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে কি হবে না, শিল্পনীতি, বাণিজ্য নীতি, তারপরে ভোক্তা অধিকার নীতি, এই ধরনের কিছু নিয়ম কানুন আছে যেগুলো প্রতিটা প্রতিষ্ঠান পরিচালনাকারীকে মেনে চলতে হয়। তাহলে সরকারি নিয়ম কানুন যদি ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষে অনুকূল হয় অথবা নিয়ম কানুনগুলো যে ব্যবসায়ের পক্ষে যায় তাহলে কিন্তু একটা রাষ্ট্রের যে ব্যবসায় পরিবেশ রয়েছে সেটা কিন্তু অনুকূলে থাকবে, অর্থাৎ বিনিয়োগ করতে ব্যবসায়ীরা আগ্রহী হবে। বহির্বিশ্ব থেকেও কিন্তু যারা বিনিয়োগকারী আছে তারা কিন্তু সেখান থেকে এসে এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। তাহলে সরকারি নিয়ম কানুন কিন্তু একটা বড় নিয়ামক হিসাবে কাজ করে থাকে। যেমন সরকারি নিয়ম আছে ইসলামিক দেশে যে অবৈধ কোনো পণ্য অর্থাৎ যেটা ইসলামিক বিশ্বে অর্থাৎ ইসলামিক নিয়মকানুন বহির্ভূত পণ্য তৈরি করা যাবে না, সেগুলো কিন্তু তৈরি করতে পারবে না বা বিক্রয় করতেও পারবে না, সেগুলো সরকারি নিয়মকানুনের বাইরে, এগুলো ইসলামিক স্টেটের কথা বলছি আমি। তাহলে প্রতিটা দেশেরই একটা রাষ্ট্রীয় নিয়মকানুন হিসেবে ব্যবসায় কীভাবে পরিচালনা করতে হবে সেই নিয়মকানুন মেলে তারপরে কিন্তু তাকে পরিচালিত করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি কিন্তু আজকে প্রথম যে টপিকটা ছিল ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের প্রত্যক্ষ উপাদানসমূহ কী কী সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আরও কিন্তু উপাদান রয়েছে, তোমরা যদি কিছু বই অনুসরণ করো তাহলে সেখান থেকেও কিন্তু এই কোটেশন নিতে পারো। এবারে আসি বাংলাদেশের ব্যবসায় পরিবেশের সমস্যাগুলো কী কী। আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে সারা বিশ্বব্যাপী যে মহামারী করোনা ভাইরাসের কারণে কিন্তু শুধু যে আমাদের স্বাস্থ্যগত যে ঝুঁকি রয়েছে তাও কিন্তু নয়, এক্ষেত্রে কিন্তু ব্যবসায় পরিবেশের উপর একটা মারাত্মক প্রভাব বিস্তার আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেক প্রতিষ্ঠানই কিন্তু আর্থিক সংকটের কারণে কিন্তু বন্ধের উপক্রমের পর্যায়ে চলে গেছে। তারপরে অনেক চাকরিজীবী চাকরি হারিয়েছেন। আমরা দেখছি বহির্বিশ্বে যারা আমাদের শ্রমিকরা ছিল অথবা ভাইরা ছিল তারা কিন্তু অনেকেই চাকরি হারিয়েছেন, একসময় হয়তো সেখান থেকে চলেও আসতে হবে। তাহলে এটাও কিন্তু আমাদের দেশের একটা আর্থিক অবস্থার উপর কিন্তু বিরূপ প্রভাব বিস্তার করছে। যাই হোক, এবার একটু আলোচনা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উপরে। বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা, অর্থাৎ ব্যবসায় ক্ষেত্রে বাংলাদেশের যে পারিপার্শ্বিক বা পরিবেশগত অবস্থা সেটা কি কি সমস্যা রয়েছে উন্নয়নের ক্ষেত্রে। এক নম্বরে আমি আসি, দেখো রাজনৈতিক অস্থিতিশীলতা।
প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমরা জানি আমাদের দেশের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তারা এক এক দল এক এক মতাদর্শের। তাহলে তাদের উপর নির্ভর করে আমাদের ব্যবসায় পরিবেশ কেমন হবে কি হবে না। তাহলে যে কোনো দেশের যদি রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থাৎ রাজনৈতিক যদি দ্বন্দ্ব থাকে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের যদি দ্বন্দ্ব থাকে, অর্থাৎ এক গ্রুপ উন্নয়নের দিকে যেতে চাচ্ছে, আরেক গ্রুপ বাধা দিচ্ছে, তাহলে কিন্তু সেখানে ব্যবসায় পরিবেশ উন্নয়নের কোনো সম্ভাবনাই থাকতে পারে না। তাহলে রাজনৈতিক পক্ষসমূহ যদি দেশের কথা চিন্তা করে তারা যদি একই মতাদর্শে উপনীত হতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশের যে ব্যবসায় পরিবেশ রয়েছে সেটা উন্নত করা সম্ভব, আর নচেত কিন্তু সম্ভব নয়। সুতরাং রাজনৈতিক দলসমূহের উপর নির্ভর করে আমাদের দেশে ব্যবসায় পরিবেশের অবস্থা কি হবে কি হবে না। এরপর আসি আমরা কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা। কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা। আমরা জানি আমরা কৃষি প্রধান দেশ, অর্থাৎ বাংলাদেশের 80% লোক কৃষিকাজের সাথে জড়িত। এখন এই কৃষির উপর আমরা এত পরিমাণ নির্ভরশীল হয়ে পড়েছি, যদি কখনো কোনো কারণে কৃষকের পণ্য অথবা কৃষকের যে ফসল ফলায়, এই ফসলের উপর কোনো রকমের যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেই অর্থনৈতিক অবস্থা কিন্তু একদম তলানিতে গিয়ে পৌঁছে যাবে। সুতরাং কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা না হয়ে আমার কৃষি ছাড়া অন্যান্য যে সহায়ক ব্যবসায় রয়েছে সেগুলোকে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার নিয়ামক হিসেবে আমরা ধরে নিতে পারি। এখন অনেকেই কৃষি ছাড়া যে প্রযুক্তি খাতে আমরা বিনিয়োগ করছি, প্রযুক্তি ছাড়া অন্যান্য আমরা ক্ষেত্রে আমরা বিভিন্ন বহির্বিশ্বের সাথে আমরা দেখি যে কি বলি শ্রম বিনিয়োগ করা, এগুলা করতে পারলে আমাদের উপরে কৃষির উপর যে অতিরিক্ত চাপ সেটা কমে যাবে। তাহলে এটাও কিন্তু আমাদের পরিবেশের একটা বড় পরিবেশগত একটা কি বলে ব্যাপক সমস্যা কি। সুতরাং আমাদের কৃষির উপরে অতিরিক্ত যে চাপ রয়েছে এই চাপ আমাদের কমাতে হবে, অর্থাৎ নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। এরপরে আসি আমরা সুদৃঢ় অর্থনৈতিক কাঠামোর অভাব। অর্থনৈতিক কাঠামোর অভাব। অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশটাই দুর্বল। অর্থাৎ কাঠামো বলতে আমরা বুঝেছি যে অর্থনৈতিক অবস্থা, যেমন শেয়ার বাজারের কথা বলি আমরা, শেয়ার বাজারে যদি ধস নামে অথবা শেয়ারের দাম কমে যায় তাহলে যারা শেয়ার হোল্ডার থাকে তাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু প্রভাব বিস্তার করে থাকে, অথবা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাদের অর্থনৈতিক অবস্থার উপর কিন্তু বিরূপ প্রভাব বিস্তার করে থাকে। এরকমের যে অর্থনৈতিক কাঠামোগুলো আছে, ব্যাংকিং ব্যবস্থা, আমরা ওদের অর্থনৈতিক অন্যান্য যে প্রতিষ্ঠানসমূহ রয়েছে তাদের কাঠামোগুলা, অর্থনৈতিক যে সুদৃঢ় কাঠামোগুলা যদি সুদৃঢ় করা যায়, অর্থাৎ মজবুত করা যায়, যেটাকে আমরা বলি টেকসই, তাহলে কিন্তু সেটা ব্যবসায় পরিবেশের উপর কিন্তু একটা অনুকূল প্রভাব বিস্তার করবে। যদি তাহলে অর্থনৈতিক অবস্থার কাঠামো যদি দুর্বল হয় তাহলে সেটা কিন্তু আমাদের ব্যবসায় পরিবেশের উপর কিন্তু একটা ব্যাপক প্রভাব বিস্তার করবে। সুতরাং অর্থনৈতিক অবস্থা যত সুদৃঢ় হবে, যত টেকসই হবে, তত একটা দেশের ব্যবসায় পরিবেশে তত উন্নত হতে বাধ্য থাকে। সরকারি নীতির দুর্বলতা। সরকারি নীতির দুর্বলতা। তাহলে কিছু কিছু নীতি রয়েছে, অর্থাৎ সরকারের এমন কিছু দুর্বল দিক থাকে, সেই দুর্বলতার কারণে কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়ে থাকে। তাহলে সরকারি নীতি এমন হওয়া উচিত যেগুলো সবার উপরে ইতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। তাহলে সরকারকেও
যারা ব্যবসায়ী আছে অথবা যারা বিনিয়োগকারী আছে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপর যদি নীতি প্রণয়ন করে থাকে তাহলে কিন্তু সেটা ব্যবসায়ীর ক্ষেত্রে অথবা ব্যবসায় পরিবেশের কিন্তু ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। যাই হোক, তাহলে সরকারি নীতি দুর্বলতা কিন্তু একটা ব্যবসায় পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত অথবা বাধাপ্রাপ্ত হয়ে থাকে। এরপর রয়েছে প্রযুক্তিগত শিক্ষা ও সচেতনতার অভাব। শিক্ষা ও সচেতনতার অভাব। তাহলে প্রযুক্তিগত শিক্ষা অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভঙ্গুর থাকে অথবা দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রযুক্তিগত শিক্ষা প্রয়োগ করা সম্ভব হয় না। তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা যদি ভালো করা যায় অথবা অর্থনৈতিক অবস্থা যদি সুদৃঢ় করা যায়, শক্তিশালী করা যায়, টেকসই হয়, তাহলে সেক্ষেত্রে প্রযুক্তির যে উন্নত প্রযুক্তির যে কারিগরি দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করা সম্ভব অথবা সেগুলো শিক্ষা করা সম্ভব হয়। তাহলে জনগণ সেগুলো কিন্তু সচেতন হবে। আর যদি অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় তাহলে প্রযুক্তিগত শিক্ষাও দুর্বল হয় আর সেখানে আমাদের সচেতনতারও অভাব দেখা দেবে। অর্থাৎ মানুষের যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয় তাহলে তারা সচেতন হবে, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা অসচেতন হয়ে যাবে। কিভাবে তারা অর্থনৈতিক অগ্রগতি লাভ করবে সেই চিন্তায় কিন্তু তারা সবসময় মনোনিবেশ থাকবে, সুতরাং তারা সেক্ষেত্রে অসচেতন হয়ে পড়বে। সর্বশেষ আমরা যেটা বলি সুশাসনের অভাব। সুশাসন, তাহলে শাসন দুইটা, একটা কুশাসন, শাসন একটা সুশাসন। অর্থাৎ যে শাসন ব্যবস্থা জনগণের উপরে অথবা জনগণের মনোভাবকে ইতিবাচক দিকে না নিয়ে নেতিবাচক দিকে প্রভাবিত করে সেই শাসন ব্যবস্থা কিন্তু কখনোই ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে না। সুতরাং যদি শাসন ব্যবস্থার সুদৃঢ় করতে হয় তাহলে শাসন ব্যবস্থা যতটুকু হওয়া উচিত যেটা মানুষ মেনে নিতে বাধ্য থাকে অথবা মেনে নিতে সহজেই তারা সহযোগিতা করে সরকারকে, এই ধরনের শাসন ব্যবস্থা চালু করতে হবে। তাহলে এই ধরনের শাসন ব্যবস্থা না থাকলে কিন্তু ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মতো তোমাদের এখানেই ক্লাসের ইতি টানছি। আবার আগামীতে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।